বর্ষাকাল এলো আর ঠান্ডার ধাত বাড়লো। এর মানে হচ্ছে এটাই যে মা বলে না বর্ষাকালে, এই বেশি ভিজিস নে, বাইরে কিন্তু বিরাট জোরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। তোর এমনিতে ঠান্ডার ধাত আছে না, তোর এমনিতেই ঠান্ডার ধাত, তার উপরে তুই বৃষ্টিতে ভিজছিস। এবার কি হবে বল দেখিনি। ডাক্তার দেখাতে দেখাতে পুরো একদম পয়সা তো শেষ হয়ে যাবে, তার উপরে আমার হয়রান করে মারবি। এই কথাটা বলেই তো, তার মানে এই যে বর্ষাকাল আর শীতকালের এই টাইমটা বেশি যার ঠান্ডার ধাত আছে তার বেশি ঠান্ডা লেগে যায়। শীতকালে যেরকম নাক জাম হয়ে যায়, বর্ষাকালেও নাক জাম হয়ে যায়, তার সঙ্গে অনেক কফ, ঠান্ডা, কাশি, জ্বরও চলে আসে। সেই হিসাবে বলছি, ঠান্ডা যে যার কফ প্রকৃতির লোক, মানে যে বডি কফ প্রকৃতি টাইপ, যার এমনিতেই কফ প্রকৃতি, ঠান্ডা ধরা ধাত বেশি থাকে, সরি বডি তিনখানা টাইপের হয়, যেরকম বাত, পিত্ত, কফ। কফ প্রকৃতির লোকেদের ঠান্ডার ধাত, যে ঠান্ডা লাগাটা সেটা বেশি পরিমাণের সম্ভাবনা। আর তার উপরে যে লাইফস্টাইলগত যে বেশি জল ঘাটে, যে বৃষ্টিতে ভেজে বেশি, যখনই শরীরে জলের পরিমাপ বাড়ে, যখন জলের ঘাটতি হয় তখন বলে ডিহাইড্রেশন। সেই হিসাবে জলের যখন পরিমাপ বেড়ে যায়, জলের মাত্রা যখন ওভারলোড হয়ে যায়, তখনই তার ঠান্ডা, কাশি, জ্বর এর মাধ্যমে যে এক্সট্রা জল, নাক দিয়ে জল হওয়ার পরে কফ তৈরি হয়ে যাওয়া, গাঢ় হয়ে যাওয়া, বেরোনো, অনেক কিছু সমস্যা দেখা যায়। আর যার তো ঠান্ডার ধাত তো আছে, তার তো হয়, তার সঙ্গে সঙ্গে যার কফ প্রকৃতির যে লোক, তার তো আরও বেশি পরিমাপে ঠান্ডার ধাত বেশি। সেই হিসাবে তাকে মা বা তার আশেপাশে বা তার বলা হয় কি, বৃষ্টিতে এত ভিজিস নে, বা এত ভিজলে ঠান্ডা লেগে যাবে। এইভাবে যেরকম আমার ছিল যে বৃষ্টি হলেই ফুটবল খেলার জন্য চলে যাওয়া, সে ঠিক আছে, কিন্তু রোজ রোজ খেলা, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজা, তার ফলে এত এমনিতে আমি কফ প্রকৃতির, তার উপরে আমার ঠান্ডার ধাত ছিল, আর জেনেটিকলি আমার ঠান্ডার ধাতও আছে। আর সেই হিসাবে তখন ফুটবল খেলতাম, আর বৃষ্টিতে বৃষ্টিতে বেশি ভিজার ফলে ঠান্ডা লেগে যেত। এমনিতেই ঠান্ডা আমার লাগতেই থাকতো 2 মাস অন্তর অন্তর, 2 মাস 3 মাস পর। তারা এই সময়টা একটু সতর্কভাবে চলো, কেন কি এই যে ঠান্ডা লাগতে লাগতে একসময় যে কফগুলো জমতে থাকে, সেগুলো ধীরে ধীরে গাঢ় আরও শক্ত হয়ে যায়, আর এয়ারওয়ে যে শ্বাসনালী তার মধ্যে জমে যাবে। আর পরেই পরবর্তী টাইমে সেটা ভয়ানক রূপে অ্যাস্থমা, যেটা সাইনাস শ্বাসকষ্ট বলা হয়, সেই রূপে পরিণত হবে। সেই হিসাবে তখন অনেকই ডাক্তার দেখানো, এমনিতেই পয়সার অভাব থাকে সবারই, যেরকম আমাদের আছে বা ছিল, এখনও আছে। একটু গরম জল খেতে পারো, কেন কি এই টাইমে একটুখানি যে টেম্পারেচার এনভায়রনমেন্টের সেটা একটু কমই থাকে, একটু হাওয়াও চলে বা চলে না, কিন্তু বৃষ্টির জন্য ঠান্ডায় থাকে, তাহলে গরম উষ্ণ জলও খেতে পারো, রাত্রিরে কি সকালে, সবসময় না। আর সেই হিসাবে, আর যার ঠান্ডার এতদিন ধরে লেগে কফ জমে আছে, যে শ্বাস নিতে কষ্ট, আর আমার হয়েছিল অ্যাস্থমা সাইনাস, যেটাকে মহামারী নামেও বলা হয়, যেটা বলে কি শ্বাসকষ্ট নিঃশ্বাসের সঙ্গেই যায়। एक हिंदी में कहावत है ऐसे बोलते हैं, दमा दम के साथ ही जाता है, इस तरीके से, মানে এরম ভাবে বলা হয়। তো সেই হিসাবে এখন টাইম চলে এসেছে, যদি ঠান্ডা কাশি লাগে সেই সময়টা খাবারের পরিবর্তন করে সেই গাঢ় কফটাকে আরও পাতলা করার, যাতে সেইটা বেরোতে থাকে আর তারপরে ঠিক হয়। কেন কি আমি সেই পদ্ধতিটাই ব্যবহার করেছিলাম, যেটা আরও ভিডিও আসবে আরও ভালোভাবে বলতে পারবো, কেন কি আমি এখন নতুন বানাচ্ছি ভিডিও, যেটা ভালোভাবে বলতে পারছি না। আর তার উপরে যে কথাটা হচ্ছে, বর্ষাকালে ঠান্ডা জলে যাওয়া যাবে না, বেশি ভিজা যাবে না, ভালোভাবে কেয়ার করতে হবে। একটু যে গরম জল, বেশি হালকা উষ্ণ খাওয়ার দরকার সকাল বা রাতে, যে সময় বেশি গরম থাকে না টেম্পারেচার, বর্ষার যে সময়গুলো। আর তার উপরে ছাতা নিয়ে তো নিশ্চয়ই যাওয়া উচিত। আর কোনো বৃষ্টি বা এমার্জেন্সিতে কোনো দোকানে টোকানে দাঁড়িয়ে পড়া উচিত, আর হামেশা মাথা মোছার দরকার। আর এইভাবে আমি আমার এসব করতাম, কিন্তু এখন এটা আমি বেশি কেয়ার করি না, কেন কি জানি যে যদি ঠান্ডা লাগে সেটা তো সময়গত বা কিছু
যে সিজনাল বা সিজন চেঞ্জ হওয়ার ফলে হয়, আর কিছুটা জেনেটিক্যালি রোল আছে। আর আমি তার বেশিটাই খেয়াল রাখি না হওয়ার। আর এটা আমার আগে শ্বাসকষ্ট রূপে পরিণত হয়েই গিয়েছিল, যেটা 2023-এর শেষে আমি, যেটা 24-এ আসলো, জানুয়ারি মাস হয়ে গেল, তখন ঠিক করা শুরু করলাম 2024-এর প্রথম মাসে। তখন আমি পুরোপুরি যে ঠিক করার জন্যে ঠান্ডাটা তো লাগাতেই হতো, নাহলে তো সেই কফগুলো না বেরোবে, না পুরনো কফকে বের করতে পারবো। ঠান্ডা লাগানোর পরে নাকে জল হবে, তারপর কফ বেরোবে, আর সেই সুযোগ থাকবে যে আমাকে পুরনো কফগুলো বের করে ফেলার। সেই টাইমে আমি সেই পদ্ধতি ব্যবহার করে ঠিক করার চেষ্টা করি। আর তারপরেই আমি পুরো রুটিন এলোমেলো, কখনো ঠিক কি হবে কি না ডিসাইড করলাম যে এখন থেকেই যে আসল পদ্ধতি কি করে কি করব। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, হালকা উষ্ণ জল খাওয়া, একটু রোদে বসা, একটুখানি এক্সারসাইজ বা পুরোপুরিভাবে সপ্তাহে 3 দিন করার চেষ্টা করি এক্সারসাইজ, অ্যানিমা, ওয়েট প্যাক, আর তার সঙ্গে নানান ধরনের ডিটক্সিফিকেশান জুস, ফল, আরও নানান ধরনের খাবার, যেগুলো আমি পুরোপুরিভাবে মানে খেয়ে পুরো রুটিনটাকে এলোমেলো করেও ঠিক করার চেষ্টা করে তারপরে আমি ঠিক করেছি। আর আমি জানি যারা এমার্জেন্সি যাদের হয়ে গেছে তারা এই পদ্ধতিগুলো করে পারত, এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনারা ঠিক হতে পারেন। কিন্তু তারপরেও আপনাকে যেরকম একটা গাইডেন্স লাগে, যে সত্যি করেই সে প্রথম থেকে আপনাকে গাইড করবে কিভাবে কি খেতে হবে, কি রান্না করতে হবে, কিরমভাবে কি, যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, নাম, এজ, আর কি প্রবলেম আর কি সলিউশন ব্যবহার করেছিলেন এই রোগের সমাধানের জন্যে। আর যার কাছে টাইম নেই তার এসব শোনার বা তার জন্য আমি একটা আলটিমেট ব্লুপ্রিন্ট বানিয়ে দিয়েছি, যেখানে ফুল গাইড ফরম্যাট সব কিছু আছে, যে কি কি খেতে হবে, কখনভাবে কিভাবে চলা বা খাওয়ার পদ্ধতি, বিজি মানুষের জন্য সব কিছু এ টু জেড, কি কি লাগবে কি না, ঠিক হওয়ার জন্য মাস লাগবে, 3 মাস থেকে 4 মাস, পুরো এ টু জেড। সেটা লিঙ্ক আমি বায়োতে দেওয়া আছে, কি ডিসক্রিপশানেও দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে হবে। অ্যামাজনে পাবলিশ করে দিয়েছি, তারপর গুগল প্লে স্টোরে যে বুক স্টোর আছে সেখানেও পাবলিশ করেছি, কি ওয়েবসাইট আমার বানানো হচ্ছে, এখন কাজ চলছে, সেখানেও পাবলিশ হবে। যারা এমার্জেন্সি তারা ওখানে গিয়ে চেক করে দেখতে পারেন। না হলে তো আপনারা জানেন যে এই যে প্রবলেম, এর জন্যে আপনাকে কত ডাক্তার দেখাতে হয়েছে, বা দেখাবেন ভাবছেন, যাই হোক, তখন ওষুধ খেতে হবে, আবার 3 মাস পরে যেতে হবে, অনেক কিছু। হ্যাঁ, আমি এটা মানা করছি না যে ওষুধ খাওয়া ভালো না, কিন্তু এটা বলছি যে ওষুধ কতদিন, যখন আপনার হয়েছে এমার্জেন্সি, কি করব, ওষুধ খেলাম, তারপর বুঝতে শুরু, মানে কি করে ঠিক করবে সেটা জানতে হবে, তারপরে সেটা ঠিক করার যে আসল পদ্ধতি, সেটা জানার পরেই আমরা পুরোপুরিভাবে সেটা মুক্তি হওয়ার চেষ্টা করব, না সারা জীবন ওষুধ খেয়ে থাকবো। সেই কেন কি আমাকে ওষুধ খেলাম, ঠিক হলো না, তারপরে বলছে ক্যালসিয়ামের ঘাটতি, অনেক কিছু খেলাম, তারপরে ইনহেলার, তারপরে তোমার যেটা গ্যাস নেওয়া বলে, এক ধরনের লিকুইড ক্যাপসুল হয়, সরি ক্যাপসুল না, লিকুইড হয়, যখন কোনো ডাক্তারখানায় গেলে যার হাঁপানি বা শ্বাসকষ্ট হচ্ছে তখনই সারা ভাপ মতন গ্যাস দেওয়া হয়, তার নামটা আমি ভুলে গেছি, সেই জিনিসটা দিয়ে যাতে যে নিঃশ্বাস নিতে পারছে না সেইটা ওইটা দেওয়ার পরে সেই এয়ারবেসগুলো খুলে দেয়, যাতে আবার সে নিঃশ্বাস নিতে পারে। কিন্তু এটা আবার তাই হয়েছে, যতক্ষণ না পুরোপুরিভাবে সে ঠিক করছে ততক্ষণ ঠিক হয় না। তো এইটুকুই ছিল। তো আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।